আর আমরা ইয়ে করছি, টেক্সচুয়াল অ্যানালিসিস করছি ইয়েগুলোর, তোমার চ্যাপ্টারের। অলরেডি আমরা 5টা কোয়েশ্চেন আলোচনা করে নিয়েছি। এটা টেক্সচুয়াল আলোচনা চলছে, যেখানে যেখানে আমি মার্ক করে রেখেছি সেই জায়গাগুলো আশা করি তোমরা পড়ছো, যাতে বোঝাতে সুবিধে হয়, বা তোমরা আগে একবার করে যদি জায়গাটা পড়ে রাখো তাহলে আমি যে জিনিসটা বলছি বা যে জায়গায় আছি সেটা তোমার বুঝতে সুবিধে হবে। ওকে, তো কি লেখা রয়েছে আমি চাই তোমরা এবার একটু একটু পড়ো। সৈকত, স্ক্রিন থেকে পড়তে পারবে? তোমার স্ক্রিনে তো এটা রয়েছে, পড়ো দেখি। The ring Castrovich was merely the local name of one of the finest Roman amphitheatres, if not the very finest remaining in Britain. ও না না, দাঁড়াও 1 মিনিট, এটা তো আগের দিন করলাম আমরা। ওই যে রোমান সোলজার্সগুলোকে পাওয়া যাচ্ছিল, হ্যাঁ এই জায়গাটা হয়েছে। এই জায়গাটা, হ্যাঁ এটাও হয়েছে। কে কেউ কি ঢুকতে চাইছে? হ্যাঁ admit, ঠিক আছে। হ্যাঁ এই জায়গাটা হয়ে গেছিল। মেলানকালি, লোনলি, প্রেম করার জন্য এখানে কেউ আসতো না, কেন সেটাও একটা ব্যাপার ছিল। ও হ্যাঁ, এটাও হয়ে গেছিল এই 18/5/2024, হ্যাঁ সেকেন্ড সেম, এই সেকশনটা হয়ে গেছিল। এইটার পরে মানে 84 এর পর থেকে এই জায়গাটার থেকে পড়ো। এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো, why could criminal activities be carried out in the middle of the day? তো এখানে এই 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 জায়গাটাকে পড়লে আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো যে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতো ওই রিংটাতে, ক্যাস্টার ব্রিজে যে রিংটা ছিল, যেটা অ্যাম্ফি থিয়েটার ছিল, সেখানে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দিনের বেলাতেও প্রকাশ্য দিবালোকে করতো অনেক লোকে, কিন্তু কেন করতে পারতো, এবং সেটাই কারণ যে প্রেম করতে কেন লোকে ওখানে যেত না, কারণ ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হতো, তো ক্রিমিনালসরা ওখানে থাকতে পারতো, তাই জন্য প্রেমিক প্রেমিকারা নিজেদের সেফটির জন্যই অনেক সময় ওইখানে যেত না। তাহলে এই জায়গাটার থেকে পড়ো সৈকত, টু দিজ ওল্ড ট্র্যাজেডিজ। These old tragedies পিউগিলিস্টিক pugilistic পিউগিলিস্টিক পিউগিলিস্টিক মানে হচ্ছে বক্সিং, বক্সিংকে পিউগিলিজম বা পিউগিলিস্টিক বলা হয়। pugilistic encounters almost to the death had come off down to recent dates in that period are এরিনা, এরিনা মানে ওই ঘেরা জায়গাটাকে এরিনা বলে। entirely invisible to the outside world save by the climbing to the top of the enclosure, which few towns townspeople in the daily round of their lives ever took the trouble to do, so that thou close to the turn দো, সো দ্যাট দো ক্লোজ, though close to the turn peak road crimes might be if might be perpetrated perpetrated these unseen at midday. there.
they are unseen. Perpetrated মানে কি? হ্যাঁ, perpetrated there unseen at midday. Perpetrated মানে কি? এখানে পারপিট্রেটেড মানেটা কি কেউ বলতে পারবে? কেউ পড়েছো এই জায়গাটা? পারপিট্রেট করা মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা ঘটানো। তাহলে ক্রাইমস মাইট বি পারপিট্রেটেড দেয়ার আনসিন অ্যাট মিড ডে, মানে ওই জায়গাটা এমনই টাইপের ছিল, যদিও সেটা মেন রোডের কাছাকাছি ছিল, লোকালয়ের হয়তো কাছাকাছি ছিল, বা মেন রোড সবসময় যে লোকালয়ের কাছাকাছি হয় তার কোনো মানে নেই, মেন রোডের কাছাকাছি ছিল ওই জায়গাটা, কিন্তু ওইখানে ক্রাইমটা করাটা লোকের চোখটা এড়িয়ে আনসিন দিনের বেলাতেও ক্রাইম করা যেতে পারত। কেন করা যেতে পারত? কারণ entirely invisible to the outside world save by climbing to the top of the enclosure, which few townspeople in the daily round of their lives ever took the trouble to do so. মানে ওই জায়গাটা চারিদিক দিয়ে ঘেরা ছিল। তোমাদেরকে আমি অ্যাম্ফি থিয়েটারের একটা ছবি দেখিয়েছিলাম, তো সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে চারিদিক থেকে জায়গাটা ঘেরা, একটা বসার জায়গা মতন রয়েছে চারিদিকে, তাই জন্য এটা স্টেডিয়ামের মতন। তো স্টেডিয়ামের ভেতরে কি হচ্ছে সেটা তো বাইরে থেকে দেখা যাবে না, তাই জন্য ওইখানে ক্রাইমটা যে কোনো মানুষই করে দিতে পারে। একমাত্র ওটার যদি উপরে ওঠা যায় তাহলেই একমাত্র দেখা যেতে পারে যে ভেতরে কি হচ্ছে। তো রিসেন্টলি ওই সেক্লুডেড এরিয়াতে, এরিনা বলছে ওই জায়গাটাকে, এরিনা বলছে, যেটা বাইরের লোকেদের চোখে সম্পূর্ণভাবে অদৃশ্য, সেখানে অনেক মারামারিও হয়, পিউগিলিস্টিক এনকাউন্টার্স হয়, মানে দুটো দলের মধ্যে মারামারি হচ্ছে, দুটো গ্যাং এসে ওখানে মারপিট করছে, গুলিগোলা চলছে। একসময় ডুয়েলস হতো, ডুয়েল বলে এক ধরনের জিনিস হতো, যেখানে ধরো কেউ কাউকে অপমান করেছে, তো সেইটা মানে কোর্ট পুলিশ ইত্যাদি না করে তারা কি করতো, তারা নিজেই বন্দুক টন্দুক নিয়ে, ছোড়া তলোয়ার নিয়ে নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করে একজন মরে যেত বা দুজনই মরে যেত, আঘাত পেত ইত্যাদি হতো। তো এইসব কারণের জন্য এই যে প্রশ্নটা, ওয়াই কুড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বি ক্যারিড আউট ইন দ্য মিডল অফ দ্য ডে, তো এই কারণটা হচ্ছে এইটা, যে এন্টায়ারলি ইনভিজিবল টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড সেভ বাই ক্লাইম্বিং টু দ্য টপ অফ দ্য এনক্লোজার, মানে উপরে একদম না উঠে গেলে ভেতরে কি হচ্ছে সেটা লোকে দেখতে পেত না, তাই জন্য ও এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো করা যেতে পারতো আর। ঠিক আছে, নেক্সট যে সেকশনটা আছে এখানেও একটা প্রশ্ন আছে, who tried to play cricket, why did they drop the idea? ক্রিকেট তোমরা জানো হয়তো যে অ্যাকচুয়ালি ইনভেনশন হয়েছিল ইংল্যান্ডে ক্রিকেট খেলা হতো। তো সেই ইংল্যান্ডের মানে ওখানে যে বাচ্চাগুলো ছিল আর কি, তারা বা বড়রাও হয়তো ওইখানে ক্রিকেট খেলতে চাইতো, ক্রিকেট খেলতে ভালোবাসতো। তো এখানেও এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারবো যে ওখানে কারা ক্রিকেট খেলার চেষ্টা করেছিল এবং তারা সেই আইডিয়াটাকে কেন ড্রপ করলো, কেন আর ওখানে ক্রিকেট খেললো না। এই পুরো সেকশনটাই অনেকটা বড়। প্রথম যে ফুল স্টপটা পাবে সেই ফুল স্টপে থেমে যাও, যাকে পড়তে বলবো। অঙ্কিতা পড়ো। Some boys had laterally এটা হ্যাঁ, ল্যাটারলি মানে শেষের দিকে, রিসেন্টলি tried to impart gaiety to the ruin by using the central arena as a cricket ground.
তো কিছু ছেলেরা কি ঠিক করেছিল যে তারা মানে এই জায়গাটাতে খেলাধুলা করবে, এই জায়গাটাতে ক্রিকেট খেলবে, কারণ অলরেডি একটা স্টেডিয়ামের মতন মধ্যিখানে একটা গোল জায়গা আছে যেখানে খেলা যেতে পারে। তো তারা এই সাম বয়েজ, কিছু ছেলেরা ঠিক করলো যে ওইখানে ক্রিকেট খেলবে। কন্টিনিউ। গেইটি মানে স্যার কি? গেইটি মানে সৌন্দর্য বা সফিস্টিকেশন, কোনো ধরনের, মানে বলে না পাতে দেওয়ার মতন নয়, তো পাতেও করার জন্য যেটা করা হয় আর কি, একটু সাজানো গোছানো বা একটু ওখানে হাল্লাগুল্লা হবে, কারণ বাচ্চারা ক্রিকেট খেলবে, তো ওখানে চেঁচামেচি হবে, তো ওই জায়গাটা লোনলি জায়গার থেকে পরিণত হয়ে ওইটা একটা কোলাহলের জায়গা হয়ে যাবে। তো সেই গেইটির ব্যাপারটা এখানে আর স্যার বলছি। রুইনটা? রুইন হচ্ছে ওইটা যেটা ওই ধ্বংসাবশেষ, যেটা রোমানরা তৈরি করেছিল, কিন্তু এখন আর ওই কাজে ব্যবহার হয় না, বা খেলাধুলার কাজে ব্যবহার হয় না, এখন ওটা জাস্ট একটা ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। কন্টিনিউ করো, অঙ্কিতাই করো। But the game usually languished for the aforesaid reason. The কন্টিনিউ। dismal privacy which the earthen circle enforced, shutting out every appreciative passer's vision, every commendatory remark from outsiders, everything except the sky. Continue করবো? And to play at games in such circumstances was like acting to an empty house. তো ক্রিকেট অ্যাকচুয়ালি অনেকে এই জন্য খেলছিল যাতে বাইরের থেকে অনেক লোকে এসে দেখতে পায়, বা তারা কমেন্ট করে যে বাহ খুব ভালো ক্যাচ হয়েছে। মানে আমি জানি না সৈকত ক্রিকেট খেলে কিনা বা খেলেছে কিনা। ছোটবেলায় যখন আমি ক্রিকেট খেলতাম তখন মাঠের আশেপাশে লোকজন যাতায়াত করলে কেউ কেউ কমেন্ট করতো যে বাহ খুব ভালো ক্যাচ ধরেছে, বা খুব ভালো শট মেরেছে, বা খুব ভালো বোলিং করেছে। 1 মিনিট হোল্ড করো। তো এইগুলো ওরা, মানে যারা খেলবে, যারা খেলোয়াড়, তারা তো দেখাতে পারবে না যে ভালো শট মারলো, ভালো ফিল্ডিং করলো ইত্যাদি। তো পাসার বাই যারা ওখান থেকে পেরিয়ে যাচ্ছে জায়গাটা, তারা না দেখতে পাবে, তারা না কোনো ভালো বা খারাপ কিছু বলতে পারবে বা তালি বাজাতে পারবে। খেলার যে কারণটা সেটাই নষ্ট হয়ে যাবে। যে এটা এরকম হবে ব্যাপারটা, যে এই ধরনের জায়গায় খেলাধুলা করাটা এমন হবে যেন একটা ফাঁকা থিয়েটারে কেউ অ্যাক্টিং করছে, সেই অ্যাক্টিং দেখার কেউ নেই, সেই অ্যাক্টিংয়ের প্রশংসা বা ভৎসনা করার কেউ নেই। তো মানে কেনই বা খেলোয়াড়রা ওখানে খেলবে, এরকম একটা ব্যাপার। তাই জন্য ওরা খেলতে চাইলো। কন্টিনিউ। Possibly to the boys were timid, for some old people said that at certain moments in the summertime, in broad daylight, Broad broad daylight. broad daylight, it person sitting with a book or dozing in the arena had on lifting their eyes beheld the slopes, হ্যাঁ, slopes lined with a gazing legion of Hadrians. Soldiery as if watching the gladiatorial combat, and had heard the roar of their excited voices, that the scene would remain but a moment, like a lightning flash, and then disappear. তো এইখানে কি হচ্ছে, এই জায়গাটা কি হলো বলো তো কেউ একজন?
ভালো করে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো যে এই জায়গাটায় তোমরা বলো যে এই জায়গাটায় কি হচ্ছে। হ্যাড্রিয়ানস সোলজারি, হ্যাড্রিয়ান ইজ দ্য নেম অফ আ রোমান জেনারেল, ঠিক আছে। লিজিয়ান মানে হচ্ছে অনেক অনেক সৈন্য। গ্ল্যাডিয়েটোরিয়াল মানে হচ্ছে গ্ল্যাডিয়েটার্স, যোদ্ধাদের যুদ্ধ, কমব্যাট। কমব্যাট মানে হচ্ছে যুদ্ধ। কি কি হচ্ছে এখানে? টিমিড মানে কি স্যার? TIMID? টিমিড মানে হচ্ছে ভীতু। আচ্ছা, ঘটনাটা কি হচ্ছে মানে এটাই মূল কারণ যেটার জন্য ছেলেগুলো আর এখানে ক্রিকেট খেলতে চায় না। মানে ওরা যদি ব্রড ডে লাইটে আগে ক্রিকেট খেলতো তখন অনেক বয়স্ক মানুষ বা অনেকে বই নিয়ে বসে তাদেরকে খেলা দেখতো, কিন্তু এখানে কেউ দেখে না। ওই জায়গাটাতে তো হয়তো যুদ্ধ টুদ্ধ হতো, যখন তখন হয়তো লোকজন ওই আশপাশটাতে আর ওখানে বসে তাদের যুদ্ধ দেখতো, কিন্তু এখন ওখানে কেউই নেই তাদেরকে, তাই তাদের এক্সাইটেড ভয়েস গুলো শোনার মতো কেউ নেই, তাই তারা খেলতে চায় না। যুদ্ধ হতো? কোথায় যুদ্ধ হতো? এটা রোমান সোলজারদের ব্যাপারে বলা হচ্ছে, রোমান জেনারেলের কথা বলা হচ্ছে। এখন তো সে তো রোমান সোলজাররা মরে গেছে 150 বছর আগে, 150 বলছি 1500 বছর আগে। এখন তো আর রোমান সোলজাররা বা রোমান কোনো জিনিস নেই, কোনো যোদ্ধাদের মারামারি ওখানে হচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে? কাদের যুদ্ধ দেখা যাচ্ছে? স্যার আর যারা এবং কে? খেলছে তারাই একসাথে মানে খেলতে খেলতে যে যুদ্ধটা লাগা সেটা বলতে চাইছে? না না, খেলতে খেলতে যুদ্ধ কেন করবে? সে মারামারি, মারামারি আর কি। না মারামারি করতে পারে, কিন্তু এখানে ছেলেরা তো মারামারি করছে না। আর ছেলেরা তো সে যে কোনো জায়গাতেই মারামারি করে। মারামারি করাটা ছেলেদের একটা কাজ। কিন্তু এখানে মারামারিটা কি সত্যিই হচ্ছে? না না, খেলার মাধ্যমেই দুটো বিপক্ষের মধ্যে যে আর কি একটা ঠান্ডা লড়াই টাইপের জিনিস থাকে, ওই জিনিসটাই। ঠান্ডা লড়াই? ছেলেরা ক্রিকেট খেলতে গিয়ে কোনোদিনও ঠান্ডা লড়াই করে না। ছেলেদের ফেসবুকেও তারা গরম লড়াই করে, মানে এখন তো সব লড়াই ফেসবুকে হয়। হেড্রিয়ান হচ্ছে একজন রোমান সোলজার, রোমান জেনারেল। তার সোলজার্সরা লিজিয়ান, অনেক অনেক সংখ্যায়। স্লোপস, স্লোপস বলতে ওই যে বসার যে জায়গাগুলো উপর থেকে নিচে, সেটাকে স্লোপস বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই স্লোপসে বসে আছে, অ্যাজ ইফ ওয়াচিং দ্য গ্ল্যাডিয়েটোরিয়াল কমব্যাট। মানে আগেকার সময় রোমান এজে, রোমান সময় যোদ্ধারা যে মারপিট করতো, যোদ্ধারা যে যুদ্ধ করতো একে অপরের সঙ্গে, তাদের ওই যুদ্ধ দেখার জন্য ওই ইয়েটাকে ব্যবহার করা হতো, অ্যাম্ফি থিয়েটারটাকে। অ্যান্ড হ্যাড হার্ড দ্য অফ দেয়ার এক্সাইটেড ভয়েসেস। ওই খেলার সময়, মারপিট করার সময়, মানে যেমন বক্সিং ম্যাচ বা ক্রিকেট খেলার সময়ও শ্রোতারা কি করে? চিৎকার করে বিশাল জোরে জোরে। তো রোরের মতো যায় যায় আর কি। দ্য সিন উড রিমেইন বাট আ মোমেন্ট। এই যে দৃশ্যটা, এটা কয়েক মুহূর্তের জন্য থাকতো, তারপরে লাইক আ লাইটনিং ফ্ল্যাশ, বিদ্যুৎ চমকানোর মতন ডিসঅ্যাপিয়ার হয়ে যেত। খট করে আসতো, পুরো জিনিসটা হতো, তারপরে হাওয়ায় মিলিয়ে যেত। তাহলে এখানে কি হচ্ছে? কিছু বুড়ো মানুষরা এই ঘটনাটাকে বলেছে সামার সিজনে, দিবালোকে, যে যখন লোকজন বই নিয়ে বসে, এবং বই নিয়ে বসে সাধারণত লোকে ঘুমিয়ে পড়ে, যেমন তোমরা ঘুমিয়ে পড়ো, তো তারা ঘুমিয়ে পড়ছিল, ডোজ করছিল, ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে চোখ তুলে দেখে যে এই বসার যে জায়গাগুলো স্টেডিয়ামের চারিদিকে ছিল, সেইখানে হাজার হাজার সৈন্য বসে আছে। তারা যোদ্ধাদের যুদ্ধ দেখছে এবং তারা ভীষণ এক্সাইটেড হয়ে, ভীষণ
উত্তেজিত হয়ে তারা চেঁচামেচি করছে। এই পুরো দৃশ্যটা কিছু মুহূর্তের জন্য থাকতো, তারপরে মিলিয়ে যেত। তাহলে কি হলো এখানে? বাচ্চা ছেলেরা কিসে ভয় পেয়ে গেল, ভীতু ছিল? এখানে ভুতুরে ব্যাপার স্যাপার হলো। এখানে বলতে চাইছে যে বাচ্চারা মানে একটা মানুষের দ্বারা তৈরি করা গল্প বা অনেকগুলো মানুষের দ্বারা তৈরি করা গল্প, যে ওই এরিনাতে নাকি রোমান সোলজারদেরকে দেখা যায়, রোমান সোলজারদের ভূত দেখা যায়, যে তারা নাকি ওই অ্যাম্ফি থিয়েটারে বসে, ওই স্টেডিয়ামে বসে তারা নাকি এখনো যোদ্ধাদের যুদ্ধ দেখছে, যোদ্ধারা এখনো নাকি ওইখানে মারপিট করছে। যেমন তোমরা জানো কিনা জানি না, নিশ্চয়ই জানো তোমরা, লোকাল ওখানে কলেজের যে জায়গাটা সেটার অনেকটাই শ্মশান ছিল, সেটা জানো কি তোমরা? কেউ জানতে? এখন ভয় পাচ্ছ? হ্যাঁ, তো এক মানে শ্মশানে যেতে সাধারণত লোকজন ভয় পেত বা ভয় পায় এখনো। আর তো ওইখানে কেউ যদি ভূতের গল্প তোমাদেরকে বলে বা এরকম যদি বলে যে কলেজের মধ্যে ভূত ঘুরে বেড়ায় রাত্রির বেলা, আমি বুঝি না রাত্রির বেলায় কেন ভূত ঘুরে বেড়ায়, দিনের বেলা তাদের কি সমস্যা? যাকে তো রাত্রির বেলা ভূত ঘুরে বেড়ায় এটা শুনে তোমরা হয়তো রাত্রির বেলা বা সন্ধে হয়ে গেলে আর কলেজে থাকবে না বা কলেজে থাকতে চাইবে না, কারণ তোমাদের মনে হবে যে ওই ভূত টুত ওইখানে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ওই জায়গায় একটা শ্মশান ছিল। তো এরকম ধরনেরই একটা রটনা ওই ওখানকার লোকেরা মিলে রটিয়েছে ইয়েতে, ওই ওই জায়গাটার বিষয়ে আর কি, যে এরকম ধরনের একটা ঘটনা, এরকম ধরনের জিনিস এখানেও নাকি ঘটছে, মানে ওই জায়গাটায় ঘটছে, এবং ওইটাকে ভয় পেয়ে ওই বাচ্চারা আর ওখানে ক্রিকেট খেলছেন। তবে দেখো এখানে আমি লিখলাম ডেপিকশন অফ সোসাইটি। এইখানে সোসাইটির ব্যাপারে আমরা কি জানতে পারছি এই ঘটনাটা দেখে? এখানে কি সোসাইটির ব্যাপারে আমাদের কিছু জানানো হচ্ছে বা আমরা কিছু জানতে পারছি? তাহলে এটা লিখলাম কেন শুধু শুধু? শিল্পা, সোসাইটির ব্যাপারে আমরা কি জানতে পারছি এই ঘটনাটার থেকে? ঘটনা বা রটনা অ্যাকচুয়ালি। স্যার ওটা মনে হয় মানে এমন কোনো একটা ঘটনা যেটা হয়তো মানুষ মানে চোখে দেখেও নি বা চোখে দেখেও, যে মানে এমন ছোট ঘটনা যেটাকে বড় করে দেখানো হতো, এরকম কিছু একটা যাদের কুসংস্কার। সমাজ, হ্যাঁ কুসংস্কার, রটনা, রিউমার মঞ্জারিং। আর এটার একটা ফলাফল, এটার একটা প্যারালাল, তোমাদেরকে আমি প্যারালালিজমের কথা বলেছিলাম না, যে দুটো জিনিস, একই ধরনের দুটো জিনিস একই সঙ্গে দেখানো, সেটা একটা, না তোমাদের বলিনি, মানে প্যারালালিজম হচ্ছে একটা লিটারারি ডিভাইস। লিটারারি ডিভাইস বলতে তোমরা কি রেটরিক অ্যান্ড প্রোসোডি করেছো, তাই তো, ফার্স্ট সেমিস্টারে? তো ওগুলো যেমন লিটারারি ডিভাইস, তেমনি প্যারালালিজমটাও হচ্ছে একটা লিটারারি ডিভাইস। এটা লেখকরা ব্যবহার করে তাদের গল্পে আর একটা মাত্রা আনার জন্য, ঠিক আছে? তো এইখানে এটা এমনি এমনি দেওয়া নেই, যে এমনি একটা গল্প দিয়ে দিলাম, এটা এমনি এমনি দেওয়া নেই। এটার একটা প্যারালাল জিনিস আমরা পরে দেখতে পাবো, যখন সুজান আর না সুজান নয়, লুসেটা আর হেনচার্ডের যে চিঠিগুলো আদান প্রদান করা হয়েছিল,
সেই চিঠি আদান প্রদান, সেই চিঠিগুলো লোকের সামনে, গ্রামের লোকেদের সামনে বেরিয়ে আসবে এবং গ্রামের লোকেদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে লুসেটা বা হেনচার্ডকে বিরক্ত করা, উত্ত্যক্ত করা, সেটাই কাজ হয়ে দাঁড়াবে আর কি হেনচার্ড ওখানকার ক্যাস্টার ব্রিজের লোকজনদের। তো ক্যাস্টার ব্রিজের লোকেরা যে কোনো গ্রাম বা যে কোনো শহরের লোকেদের মতনই যা মানে যে যা পারছে সেটাকে রটিয়ে দিচ্ছে, সেটার সত্যতা কেউ যাচাইও করে না এবং সেটাকে নিয়ে সবাই নাচানাচি করতে থাকে। যেমন মাঝে, আমি জানি না তোমরা কোনোদিনও শুনেছো কিনা এই ধরনের ঘটনা, যে শিব বা গণেশ দুধ খেতে শুরু করেছিল মাঝে, পাথরের মূর্তির মধ্যে দুধ চলে যাচ্ছে, দুধ খেয়ে ফেলছে মূর্তিগুলো। তো সেই নিয়ে বিশাল মানে লাফালাফি অনেক লোকে করেছিল যে এই দেখো ভগবান, যারা বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, সো ওই ঘটনাটা মানুষের কুসংস্কার বৃত্তি বা কুসংস্কারের ওপরে বিশ্বাস, সেইটাকে চিহ্নিত করে। ঠিক আছে, আমরা বুঝতে পারি যে মানুষ কিভাবে ভূত টুত এইসব নিয়ে আলোচনা করে এবং সেগুলোকে কিভাবে রিউমার ছড়ায়। এবং তাতে ক্ষতিটা এটা হলো যে যদি বাচ্চাগুলো খেলা করতো তাহলে কিন্তু হয়তো যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল সেগুলো হতো না, ক্রিমিনালরা হয়তো ওখানে যেত না, বা এমনকি প্রেমিক প্রেমিকারাও হয়তো ওইখানে গিয়ে সময় কাটাতো। কিন্তু ওই ভয়টা পেয়ে ছেলেগুলো আর খেলতে গেল না, ওইখানে কোলাহল হলো না, ওখানে সব শান্ত হয়ে গেল, ওইখানে সব নির্ঝুম হয়ে গেল। তাই জন্য ওইখানে ওই অ্যাম্ফি থিয়েটারের ওইখানটা রিং বলা হচ্ছে ওটাকে, রিংয়ে অনেক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ঘটল। ঠিক আছে, ওকে। নেক্সট যে জায়গাটা মার্ক করা আছে সেটা হলো এইটা, এখানেও একটা প্রশ্ন রয়েছে। What was Henchard's plan to let Susan and Elizabeth live হবে এটা, live with him? সরি, এটা ক্যাপচার হয়ে গেছে। মানে সুজান আর হেনচার্ড একটা প্ল্যান বানালো যে সুজান আর এলিজাবেথ যখন ফিরে আসলো, ফিরে এসে হেনচার্ড প্ল্যান বানালো যে কিভাবে সুজানের সাথে আর এলিজাবেথের সাথে হেনচার্ড আবার একসঙ্গে থাকতে শুরু করতে পারে, একসঙ্গে থাকতে পারে, সেটার একটা প্ল্যান বানালো। তো এই প্ল্যানটা আমরা এখানে দেখব। এটা সাথী পড়ো। I have thought of this plan that you and Elizabeth take a cottage in the town as the widow, Mrs. Newson and her daughter, that I meet you, court you and marry you. Elizabeth Jane coming to my house as my stepdaughter. The thing is so natural and easy that it is half done is thinking of it. Very good. Okay. তো প্ল্যানটা কি হলো যে এলিজাবেথ আর সুজান একটা কটেজ নেবে, একটা কটেজ ভাড়া নেবে, তার নাম হবে মিসেস নিউসন, কারণ সুজানের বিয়ে আবার নিউসনের সাথে হয়েছিল যখন হেনচার্ড সুজানকে বিক্রি করে দিয়েছিল, তখন সুজান নিউসনের সাথে চলে যায়। এবার ওইখানে ও নিউসন টাইটেলটা নিয়ে নেয়, আর তাই ওরা নিউসন নাম নিয়ে ওই কটেজটায়, ওই কুটিরটায় ভাড়া নিয়ে থাকবে। এবং প্ল্যানটা হবে এটা যে আমি মানে হেনচার্ড বলছে যে আমি তোমার সাথে দেখা করব, তোমাকে কোর্ট করব, তোমাকে বিয়ের প্রস্তাব দেব, তারপরে বিয়ে করব, আর এলিজাবেথ আমার নিজের মেয়ে, আমার সৎ মেয়ে হিসেবে আমার সঙ্গে থাকতে শুরু করবে। আর জিনিসটা এতটাই ন্যাচারাল এবং ইজি বলে মনে হচ্ছে যে এটাকে এটাকে ভাবলেই মনে হচ্ছে যে আধা কাজ হয়ে গেছে। এটা ছিল হচ্ছে হেনচার্ডের প্ল্যান এবং এটা সাকসেসফুলও হবে।
হেনচার্ড, সুজান এরা একসঙ্গে থাকতেও শুরু করবে। তো এইটা হচ্ছে এটার আনসার। নেক্সট চ্যাপ্টার নাম্বার 12-এ এই জায়গাটা মার্ক করা রয়েছে, পেজ নাম্বার 91। এইখানেও একটা প্রশ্ন রয়েছে, why did Henchard want to speak to Farfrae on a family matter? What did he talk about? হেনচার্ড কি বিষয়ে কথা বলতে চাইছিল ফারফ্রের সঙ্গে ফ্যামিলি ম্যাটার নিয়ে, এবং কি কথা বলল সেইটা আমরা এখানে দেখব। এটা শিল্পা পড়ো। কোয়েশ্চেনটা একবার দেখান। কোয়েশ্চেনটা পেলে? হ্যাঁ। ওকে, শিল্পা পড়ো। It is odd, said Henchard, that odd উচ্চারণটা হবে odd, said Henchard, that two men should meet as we have done on a purely business ground, purely business ground, and that at the end of the first day I should wish to speak to speak to দি, এটা হবে দি, th টাকে উড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, the on the family matter, but on a family matter, but damn it all, I am a lonely man, Farfrae, I have nobody else to speak to, and why should not I tell it to thee? প্রশ্নটা হচ্ছে যে হেনচার্ড কেন ফারফ্রের সাথে ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলতে চাইছিল। কারণ সে লোনলি ম্যান, ও আর কারোর সঙ্গে তেমন ভাবে কথা বলে না বা তেমন ভাবে মেশে না, এবং যেহেতু একা ছিল তাই জন্য ভাবলো, মানে একাকিত্ব ছিল আর কি, ও কারোর সাথে তেমন ভাবে তার বন্ধুত্ব ছিল না, তাই জন্য ও ভাবলো যে তাহলে ও ফারফ্রের সাথেই ফ্যামিলি ম্যাটারটাকে নিয়ে কথা বলবে। আর ফ্যামিলি ম্যাটারটা কি, এইটা এখানে আছে। হ্যাঁ, এই জায়গাটায় ও মানে ফ্যামিলি ম্যাটারটাকে নিয়ে কথা বলবে। আর এইখানে ন্যারেটিভ টেকনিকটাও আছে। ন্যারেটিভ টেকনিক বলার সময় তোমাদের আমি হয়তো এই জায়গাটা বলেছিলাম যে প্রথমবার দেখা যাচ্ছে যে হেনচার্ডের পার্সপেক্টিভ থেকে থার্ড পারসন ন্যারেটিভ। এতক্ষণ আমরা ওমনিসেন্ট ন্যারেটিভ দেখছিলাম, মানে যে ন্যারেটর সেই অথর গল্পটা সূত্রধরই বলে চলেছে, কিন্তু এইখানে একটা চেঞ্জ হলো এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য একটা পার্সপেক্টিভ থেকে এই ঘটনাটা, যে ঘটনাটা ঘটেছিল একদম প্রথমে ফার্স্ট চ্যাপ্টারে, সেটা হেনচার্ড ন্যারেট করছে। হেনচার্ড বলছে যে কি ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে ওই প্রশ্নটার উত্তর, যে কি ফ্যামিলি ম্যাটার বলতে চাইছে, কোন ফ্যামিলি ম্যাটারের ব্যাপারে ও কথা বলতে চাইছে, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর কে আছো মিটিং এ? সৃজিতা পড়ো। সৃজিতা, সৃজিতা আছো মিটিং এ? আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি এটা এই এটাতে রয়েছে, এখানে গেলে আবার অনেকগুলো হয়ে যাবে। আমি পল্লবী সৃজিতা নেই স্যার।
ও পালিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পল্লবী পড়ো। I was traveling for employment and she was walking at my side carrying the baby, our only child. We came to a booth in a country fair. I was drinking man at that time. ড্রিঙ্কিং ম্যান মানে? Drinking man. হুম Drinking man ওই তো হেনচার মাতাল। হ্যাঁ হুম ড্রিঙ্কিং ম্যান মানে হচ্ছে মাতাল, মানে যে বেশি মদ খায়, হ্যাঁ ঠিক আছে? তো তখন সে মাতাল ছিল। তো বলছে যে আমি তোমাকে একটা ঘটনা বলি আমার জীবনের, যেটা অন্য কাউকে বলিনি। ও কেনই বা ফারফ্রের সাথে এই জিনিসটা শেয়ার করছে সেটা আমাদের কাছে সামান্যটুকু ক্লিয়ার হলেও পুরোটা ক্লিয়ার নয়, বাট আমরা মানে আমি বলবো যে কেন ফারফ্রেকেই সে চুজ করলো। এনিওয়ে, তো সে বলছে যে আমি চাকরির খোঁজে ট্রাভেল করছিলাম, যাচ্ছিলাম এক জায়গা থেকে আর এক জায়গায়, আর আমার ওয়াইফ আমার সঙ্গে ছিল, সে বাচ্চাটাকে কোলে করে নিয়েছিল, আমাদের একমাত্র সন্তান। তারপরে আমরা একটা বুথ বলতে একটা দোকান বলা যেতে পারে, যেমন আমাদের এক্সিবিশন বুথ হয়েছিল, তো সেরকম একটা এক্সিবিশন বুথ হলো একটা গ্রামের একটা মাঠে, গ্রামের একটা মেলায়। আর সেই সময় আমি প্রচণ্ড ড্রিঙ্ক করতাম, সেই সময় আমি মাতাল ছিলাম। এবার তোমাদের কি মনে হয় যে, বা পল্লবী তুমি বলো, যে ফারফ্রে একদিন হয়েছে বা খুব কম সময় হয়েছে ফারফ্রে হেনচার্ডের চাকরি করছে এখানে, হেনচার্ড ফারফ্রেকেই কেন চুজ করলো তার এই ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, ফ্যামিলি ম্যাটারের ব্যাপারে বলার জন্য? যেহেতু ফারফে হেনসেটকে অনেক রকম ভাবে সাহায্য করেছিল, মানে বিভিন্ন প্ল্যান গুলো যেগুলো ব্যবসার ক্ষেত্রে সেগুলো ও দিত, মানে অনেকটা কাছের বন্ধু হিসেবে দেখেছিল বলেই হয়তো, তাই জন্য ওকে, কমফোর্ট পেয়েছিল, তাই জন্য এরকম কিছু একটা হতে পারে। আর কিছু? আর না হলে স্যার ফারফের সাথে হেনচারের কিছু মিল হয়তো ছিল, যেটা হেনচারের জীবনে ঘটেছে ফারফের জীবনেও হয়তো ঘটেছে, এই জন্য এরকম কিছু একটা হতে পারে। যেমন কি মিল ছিল? মনে পড়ছে না। অন্যরা কেউ কিছু বলো যে হেনচার্ড ফারফ্রেকেই কেন বলতে গেল? ও অন্য কাউকেও বলতে পারতো। একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ফারফ্রের মধ্যেও দেখলো যে এই গ্রামে এডুকেটেড, ওয়েল বিহেভড, ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফ্রেন্ডলি পারসন, বন্ধু সুলভও আছে, যেটা পল্লবী বলল। যে তবে হেনচার্ড আর ফারফ্রের মধ্যে অনেকটা বয়সেরও তফাৎ আছে, কিন্তু এই বয়সের তফাৎটাই হয়তো হেনচার্ডকে এটা মনে করিয়েছে, বা হেনচার্ডের মনে হয়েছে যে হয়তো ফারফ্রে ওর সন্তান তুল্য, ছেলের মতন। হয়তো হেনচার্ড ফারফ্রের মতনই একটা সন্তান চাইছিল, এবং হয়তো মনে মনে ও এটাও ভেবেছে যে খুব ভালো হয় যদি ফারফ্রের বিয়ে এলিজাবেথের সাথে হয়ে যায়। এই ধরনের জিনিসও ও ভেবেছে। তাই জন্য ওর মনে হয়েছে যে যদি একে ও এই ধরনের কথাগুলো বলে, একে যদি এই ধরনের প্রপোজালসগুলো, এই ধরনের তার মানে তার জীবনের ব্যাপারে এই ধরনের কথাগুলো বলে, তাহলে হয়তো তার মনটা হালকা হবে, বা হয়তো সে বুঝবে, সে তাকে জাজ করবে না। সিমিলারিটি বলতে বলা যেতে পারে, যেটা পল্লবী বলতে চাইছিল, যে সিমিলারিটি হয়তো দুজনের মধ্যে একটা আছে, হ্যাঁ।
থাকতেই পারে, সেই সিমিলারিটিটা হচ্ছে যে দুজনেই অন্য জায়গা থেকে ক্যাস্টারব্রিজে এসছে। দে ওয়ার নট দ্য নেটিভস অফ ক্যাস্টারব্রিজ। একজন স্কটল্যান্ড মানে ফারফ্রে স্কটল্যান্ড থেকে এখানে এসছে, আর হেনচার্ডও অন্য কোনো জায়গা থেকে এখানে কাজের খোঁজে এবং অন্য নতুন একটা জীবন শুরু করার জন্য এখানে সে এসেছে। ঠিক আছে, ওকে। নেক্সট, এই চ্যাপ্টারে আর কিছু নেই। 13 নম্বর চ্যাপ্টার, 13 নম্বর চ্যাপ্টারে এখানে একটুখানি কিছু একটা আছে, একটা প্রশ্ন রয়েছে। Why was Mrs. Henchard called Ghost? Who called her so? Who was nicknamed the Ghost? Why? মানে একই প্রশ্ন অন্যভাবেও করা যাচ্ছে, তাই জন্য আমি মানে দুটো পসিবিলিটি এখানে মেনশন করে রেখেছি। যে কাকে ঘোস্ট বলা হতো, আমরা বুঝলাম যে মিসেস হেনচার্ড মানে সুজানকে ঘোস্ট বলা হচ্ছে। কেন বলা হতো সেইটা আমরা এখানে জানবো। কারা সুজান হেনচার্ডকে ঘোস্টের তকমাটা দিয়েছিল, নিকনেমটা দিয়েছিল, সেটাও আমরা এখানে জানবো। যেমন তোমরা টিচারদের অনেক নিকনেম দাও স্কুলে কলেজে, পছন্দ অপছন্দের মানুষদেরকে আমরাও টিচারদের বিভিন্ন ধরনের নিকনেম দিতাম। স্পেশালি মানে কলেজে উঠে একটা কিউরিয়াস জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে যে মানে ইনিশিয়ালসগুলোকে বলা হতো, পিসি, এবি, এরকম আরডি, এরকম সব ইনিশিয়ালস ধরে বলা হতো। তো আমরা ওই ইনিশিয়ালসগুলোকে মানে যেটা অরিজিনাল নাম বা অরিজিনাল যে ফুল ফর্মটা, সেইটাকে বিকৃত করতাম আর কি বিভিন্নভাবে। এবং অন্য টিচারদের স্কুলেও এরকম, যদিও আমরা মানে নাম ধরে ম্যাডাম বা স্যার বলতাম, তো ওরকম আমরা নিকনেম দিতাম আর কি। বিভিন্ন চারিত্রিক বিশেষতা বা কোনো ধরনের মুদ্রা দোষ যদি আমরা দেখতাম, তখন আমরা এরকম নাম টাম দিতাম। তো মিসেস হেনচার্ডকেও ওরকমভাবে নাম দেওয়া হয়েছিল। আর এখানে আনসারটা খুবই ক্লিয়ার রয়েছে, সৈকত পড়ো। Mrs. Henchard was so pale that the boys called her the ghost. মিসেস হেনচার্ড পেল, পেল মানে ফ্যাকাশে। হোয়াট ইজ, হ্যাঁ ফ্যাকাশে। তার চামড়াটা মানে ওরা তো খুব ফর্সা হয় বিদেশি মানে ইংল্যান্ডের লোকেরা, কিন্তু সে অত্যাধিক মাত্রায় ফর্সা ছিল। আর তার মানে শরীরে রক্তের মাত্রাটাও হয়তো কম ছিল, তাই জন্য তার শরীরটা ফ্যাকাশে লাগতো। এবং তাই জন্যই ওকে লোকে ঘোস্ট বলতো। কারণ ঘোস্ট, ভূতের, সাধারণত ভূতকে আমরা যেভাবে চিনি সেটা হচ্ছে ফ্যাকাশে একটা ছায়ার মতন একটা সাদা কিছু একটা, সাধারণত সাদা কাপড় দেখানো হয়, যে ভূতেরা সাদা কাপড় একটা উড়ে আসছে এরকম টাইপের আর কি। তো সাদা টাইপের হয়ে গেছিল মিসেস হেনচার্ড, বা সাদাটে টাইপের ছিল আর কি। তাই জন্য ওনাকে মিসেস হেনচার্ডকে ছেলেরা, ওইখানকার যে বিচ্ছু ছেলেপিলেরা ছিল, তারা ঘোস্ট বলত। ঠিক আছে, ওকে। নেক্সট, তারপর আরো দুটো জায়গা মার্ক করা রয়েছে। কোয়েশ্চেনটা দেখো, when did Susan Henchard enter a carriage for the first time? সুজান হেনচার্ড প্রথমবার ঘোড়ার গাড়িতে কবে চাপলো, এবং মানে সেটার পেছনে হিস্ট্রিটা কি, সেটার পেছনে কারণটা কি ইত্যাদি, সেটাও আমরা দেখব।
আর তারপরে আরেকটাও মার্ক করা আছে। আচ্ছা, এটা সৈকতই পড়ো, এটা কারণ সৈকত অল্পই পড়লে। Susan Henchard entered a carriage for the first time in her life when she stepped into the plane bridegroom, which drew up. প্লেন ঠিক করে পড়ো। ব্রাউহ্যাম, ব্রাইডগ্রুম কেন পড়ছো এটাকে? ব্রাইডগ্রুম মানে কি? স্যার বর, এই বউ বলে। হ্যাঁ, ব্রাইডগ্রুম মানে মানে যদি ব্রাইড আর গ্রুম একসাথে থাকে তাহলে বউ বর, বা ব্রাইডগ্রুম অ্যাকচুয়ালি কথাটার মানে হচ্ছে বউ, যে বিবাহ করতে যাচ্ছে। ব্রাউহ্যাম, Braham, which drew up at the door on the wedding day to take her and Elizabeth John to the church. তো প্রথমবার উনি একটা ঘোড়ার গাড়িতে চাপলেন, জীবনে প্রথমবার, যখন প্লেন ব্রাউহ্যাম। আমার মনে হয় এই ব্রাউহ্যাম এক ধরনের ঘোড়ার গাড়ি, আমাকে একটু দেখতে দাও। ব্রাউহ্যাম মিনিং, হ্যাঁ, a horse drawn carriage with a roof, 4 wheels and an open driver's seat in front, মানে একটা ঘোড়ার গাড়ি আর কি, ঠিক আছে? ঘোড়া, এক ধরনের ঘোড়ার গাড়ি, প্লেন, মানে কোনো খুব বেশি ডিজাইনিং করা কিছু নেই। তো ওটা ওনার বাড়ির সামনে এসে দাঁড়ালো যেদিন আবার ওদের বিয়ে হবে, মানে হেনচার্ড আর সুজানের দ্বিতীয় যেদিন বিয়ে হবে, যেদিন ওই ঘোড়া দাঁড়ালো, এসে সামনে দাঁড়ালো, আর ওটার উপরে চড়ে উনি মানে ওই প্রথমবার উনি চার্চে বিয়েটা হবে, এই সূত্রে সে জীবনে প্রথমবার ঘোড়ার গাড়ি চাপলো, ঠিক আছে? তো উত্তরটা এখানেই রয়েছে যে উনি বিয়ের উপলক্ষে উনি হেনচার্ডের সাথে বিয়ে হবে বলে উনি গেলেন ওই হর্স ক্যারেজে চাপলেন। ওকে, নেক্সট একটা জায়গা মার্ক করা রয়েছে, হু অ্যাসিস্টেড অ্যাজ দ্য গ্রুমসম্যান। হু অ্যাসিস্টেড অ্যাজ দ্য গ্রুমসম্যান হিসেবে, মানে ওই নিতবর বোধহয় বলে না, নিকবর কি বলে ওটাকে, একজন থাকে আর কি বরের সঙ্গে, যে বরকে মানে সাহায্য করে, বা বউদের সাথেও একজন করে থাকে, বোনটোন যারা সাহায্য করে বিভিন্নভাবে। তো হ্যাঁ, সেরকম একজন ছিল আর কি। তো আচ্ছা, এটা সৈকত পড়ো, তারপরেটা আবার অন্য কাউকে পড়ো। Few people had gathered round the church door. ও আচ্ছা, though they were well packed within. The coachman who assisted as a groomsman. আচ্ছা, পড়বো কোনটা? ঠিক আছে, আর পড়ার দরকার নেই, আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি। তাহলে স্কচম্যানটা কে সৈকত? স্কচম্যান মানে কি? যে বেশি কচকচ করে তাই জন্য স্কচম্যান। যে ঘোড়ার গাড়িটা চালায়। হ্যাঁ, ঘোড়ার গাড়ি চালায় সে স্কচম্যান? মারবো মাথায় ঘাটটা। কোথা কোচম্যান? স্কচম্যান কে বলতে পারবে? কে স্কচম্যান? স্কটল্যান্ডের অধিবাসী বলে স্কচম্যান। হ্যাঁ, তো এখানে সেটা কে? হ্যাঁ, পারফ্রে, রাইট। সৈকতের মাথায় ডিজিটাল কার্ডটা মেরে দেবো। তো স্কচম্যান ছিল হচ্ছে গ্রুমসম্যান, মানে ওই হেনচার্ডের বন্ধু হিসেবে, বা হেনচার্ডের নিকবর বা হেনচার্ডের সঙ্গে সে ওখানে এসেছিল আর কি, ঠিক আছে? ওকে, নেক্সট এই জায়গাটা, এখানেও প্রশ্নটা দেখো, হু ওয়াজ ন্যান্স মকরিজ? অদ্ভুতভাবে এই নভেলটাতে চরিত্রর সংখ্যা কিন্তু তুলনামূলক কম, মানে অন্য নভেলগুলোর তুলনায় দেখা যাচ্ছে যে এই নভেলটায় মানে সাধারণত
নভেলের ডেফিনেশন যখন আমরা দিই তখন একটা কথা আমরা বলি যে নভেল হলো এমন একটা লেখা, এমন একটা লিটারারি জনরা যেখানে ক্যারেক্টার্সের প্রাচুর্য হবে, যেখানে প্রচুর ক্যারেক্টার্স থাকবে, a large number of characters, both main characters and minor characters, ঠিক আছে? কিন্তু এই নভেলটাতে আমরা দেখতে পাবো যে সংখ্যার নিরিখে দেখতে গেলে ক্যারেক্টারের সংখ্যা বেশ কম, অল্প। তো যাই হোক, এখানে একটা নতুন ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ন্যান্স মকরিজ, এবং ন্যান্স মকরিজ কে সেটা এখানে প্রশ্ন। এটা সাথী পড়ো, না অঙ্কিতা পড়ো, সরি অঙ্কিতা পড়ো। Nance Mockridge, the remark was addressed to a woman who stood behind his shoulder, who had exhibited Henchard's bad breed in public when Elizabeth and her mother entered Casterfield. আচ্ছা, তো ন্যান্স মকরিজ বলে যে মহিলাটা, সে কে ছিল? হ্যাড এক্সিবিটেড হেনচার্ডস ব্যাড ব্রেড ইন পাবলিক, মানে ওই ব্যক্তি, ওই মহিলা যিনি কমপ্লেন করেছিলেন যে হেনচার্ডের যে ব্রেড, হেনচার্ডের কর্ন, সেটা যেটা দিয়ে ব্রেড তৈরি হচ্ছে, যেটা দিয়ে রুটি তৈরি হচ্ছে, সেটা খারাপ ছিল, পচা ছিল। তো সেই জিনিসটা সব থেকে প্রথম এই ন্যান্স মকরিজ যিনি আছেন ব্যক্তি, মহিলা, তিনি সবার সামনে সবাইকে বলে বেরিয়েছিলেন যে যেমন কোনো দোকানের জিনিস খারাপ হলে আমরা বলে বেড়াই যে অমুক দোকানের জিনিস খারাপ, তো সেরকমই ওই হেনচার্ডের যে কর্নটা খারাপ ছিল সেইটা সব থেকে প্রথম ওই ন্যান্স মকরিজি বলেছিলেন। কিন্তু তার আগেও একটা জিনিস আছে, তার আগের যে 4টে লাইন, সেটাও একটুখানি পড়ো তো অঙ্কিতা। The 45 years since I had my settlement in this here town, said Connie, but days me if ever I see a man wait so long to take a little. There's a chance even for the afternoon. এইখানে একটা লোক, কনি যার নাম, সে একটুখানি মানে মজা করছে আর কি। যেমন বিয়ে বাড়িতে হয়, মানে বিয়ে বাড়িতে কিছু লোকে শুধু খেতে যায়, বিয়ে বাড়িতে কিছু লোকে শুধু নিন্দা করতে যায়, বিয়ে বাড়িতে কিছু লোককে চুরি করতে যায়, বিয়ে বাড়িতে কিছু লোক আবার মানে নিজের বিয়ে ঠিক করার চেষ্টা করে, ছেলেরা সাধারণত মেয়েদেরকে দেখে ইত্যাদি। বিভিন্ন কারণে মানুষ বিয়ে বাড়িতে যায়, মানে শুধু যে বিয়েতে গিয়ে খেয়ে আশীর্বাদ দেবে এরকম কোনো ব্যাপার নেই। এনিওয়ে, সো কোনি বলে একটা লোক, সে মন্তব্য করছে আর কি। অ্যান্ড দিজ আর কোরিক ক্যারেক্টার্স। কোরাস থেকে কোরিক কথাটা আসছে। মাইনার ক্যারেক্টার্সের ওপরে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা বলবে, এই নামগুলো তোমরা বলতে পারো, কোনি, ন্যান্স মকরিজ, এরা হচ্ছে মাইনার ক্যারেক্টার্স, আর এরা কোরাসের ফাংশনটা ফুলফিল করে, মানে আগের থেকে বলে দেয় যে এটা হতে চলেছে, ওটা হতে চলেছে, এটা ঘটবে, ওটা ঘটবে, বা এটা ঘটেছিল। মানে যেমন হয় না পাড়ার কাকিমা টাইপ, মানে সব হাঁড়ির খবর নেয় এবং সেই খবরগুলোকে বিভিন্ন লোকজনের কাছে সরবরাহ করে ফ্রিতে। তো এই কোনি ওরকম একজন ব্যক্তি। সে বলছে, দেখো আমার 45 বছর হয়ে গেছে আমি এই শহরে আছি, এই টাউনটায় আছি, কিন্তু আমি কোনোদিনও একটা মানুষকে এত অপেক্ষা করতে দেখিনি। অপেক্ষা করার পরে সে কি নিল? এইটুখানি একটা জিনিস। এই লিটলটা কে? লিটলটা হচ্ছে সুজান। কারণ সুজান খুব জীর্ণকায় ব্যক্তি ছিল, খুব জীর্ণকায় একজন মহিলা ছিল। যেমন আমাদের শিল্পাকে দেখলে মনে হয় যে খুব ছোটখাটো এবং জীর্ণ শরীরের, তো সেরকমই। তবে শিল্পা হয়তো দেখতে রোগা কিন্তু ভেতরে দারোগা হতে পারে। তো কিন্তু সুজানকে দেখতে খুব রোগা
এবং খুবই জীর্ণকায় একজন ব্যক্তি হিসেবে লাগতো। তো তাই জন্যই কোনি ঠাট্টা করে বলছে যে এত বছর অপেক্ষা করলো এই লোকটা, এই এত বছর অপেক্ষা করে এইটুখানি একটা মানুষকে সে বিয়ে করলো, সো লিটল, মানে কিছুই নেই তার, মানে সে খুবই জীর্ণ কায় আর কি। তারপরে আবার ন্যান্স মকরিজকেও মানে ঠুকে বলছে যে দেখো যদি এই সুজান বলে মহিলাটির বিয়ে হয়ে যেতে পারে তাহলে কিন্তু তোমারও চান্স আছে। এরকম আমরা মানে অনেক লোকজনের সাথে ঠাট্টাই আর কি এরকম ভাবে করে থাকি। বাট দিস ইজ মানে এখানেও একটা সোসাইটির ব্যাপারে আমরা কিছু একটা জানতে পারছি। কি বলতো, এটা কে পড়ছিলে? অঙ্কিতা পড়ছিলে। অঙ্কিতা বলো। সোসাইটিতে সবাই ক্রিটিসিজম করতে ভালোবাসে, মানে মুখরোচক খবর টাইপের, একে অপরকে এখানে হ্যাঁ একে অপরকে অপমান করে মজা নেওয়া যে ব্যাপারটা। রাইট, ঠিক। তো এখানে একে অপরকে অপমান করা বা মহিলাদেরকে সব কিছুতেই তাদের দোষ দেখা, মোটা হলেও দোষ, রোগা হলেও দোষ, সব কিছুতেই মহিলাদের দোষ। পুরুষদের দোষটা দেখা হয় না, বলা হয় যে পুরুষরা ব্যাকা হলেও সোনার আংটি ইত্যাদি সব ভুলভাল কথা পুরুষদের ক্ষেত্রে বলা হয়, কিন্তু মেয়েদের একটু মোটা হলেও দোষ, একটু রোগা হলেও দোষ, একটু বেশি লম্বা হয়ে গেলে দোষ, আবার বেশি ছোট হয়ে গেলেও দোষ, এরকম ধরনের বিদ্রূপ করা হয় মহিলাদেরকে। তো ইংল্যান্ডের ওই সময়কার ওই সোসাইটিতেও আমরা দেখতে পাচ্ছি এরকম একটা টেন্ডেন্সি রয়েছে। ঠিক আছে, ডায়ালেক্টের ব্যাপারে এখানে বলছি, আর আছে কিনা দেখে নিচ্ছি এই চ্যাপ্টারে কিছু। না, এই চ্যাপ্টারে আর কিছু নেই। আমরা নেক্সট দিন আমরা চ্যাপ্টার 14 থেকে শুরু করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। স্যার পরীক্ষা কি স্যার 10 তারিখে হবে? আমার কাছে কোনো খবর নেই।